This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আর রাত ৮টা মানেই হাজির ঠোঁট কাটা। আর ঠোঁট কাটা হাজির হলে কি হয়? হাজির হয়ে যায় সেই সমস্ত বিষয় যা আপনাদের আমি ঠোঁট কাটা প্রতিনিধিত্ব করব। বেশ কিছু ঘটনা দিনভর দেখছেন। সবার আগে সেই সব খবর আপনাদের সামনে আমরা দায়িত্ব সহকারে তুলে ধরছি। শুধু সেই খবর দেখানোর জন্য নয়, সেই খবর দেখার পর, সেই ঘটনা জানার পর বেশ কিছু প্রশ্ন মনে জাগে যা জিজ্ঞেস করতে হয় সাহসের সঙ্গে। হ্যাঁ, সেই ঘটনাই ঘটবে প্রত্যেক দিক যেরকম ঘটে আজও রাত ৮টায়। আমি হাজির ঠোঁট কাটা। নেতা ছাড়া গতি নেই, এটা বলেই শুরু করছি আজকে। তার কারণ রাজনীতির চলতি হওয়ায় অনেক পাড়াতে এটাই এখন চলছে বলে ভুল বলা হবে। বনবন করে দৌড়চ্ছে। নেতা উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন, বেচাল দেখলে নেতার ফোঁস, হ্যাঁ ফোঁস। আর তখন সখাত সলিলে ডুবে মরি শ্যামা। খর্দাতেও উঠতি নেতার রোষ চলল, মানে এই নেতাগিরির রেশ চলল। যেখানে আবার এক কথায় বলি, একটা গান আছে না, প্রেমে পড়া বারণ, তার পরের লাইনটা কারণে অকারণ। এক্ষেত্রেও তাই। অকারণ না কারণ বলবো জানি না, নিদান ফতোয়া প্রেমে পড়া যাবে না। বারণ ঠিক নয়, বারণ বলবো না, বারণ শব্দটা আমি উইথড্র করছি। প্রেমে পড়ার আগে নেতার অনুমতি নিতে হবে, বুঝতে পারছেন? নেতার কাছে কি জিজ্ঞেস করতে হবে, আমি কি প্রেম করতে পারি? নেতা যদি বলে হ্যাঁ তুমি প্রেম করতে পারো, তাহলেই প্রেম করার অনুমতি মিলবে। আর না শুনলে মারধর করা হবে। একবার দেখুন, কিছু বক্তব্য শুনুন, তারপরে আসছি ডিটেলে। তবে ওরা বলছে যে আমাদের অনুমতি নিয়ে করতে হবে, এটাই ওদের যে তোর প্রেম করতে গেলে অনুমতি নিতে হবে। কেন? তা আমি জানি তো গুন্ডা, মানে ওদের গাজোয়ারি। সেটাই তো আমি মানে পড়াশোনা করেছি, এই করেছি, আমি তো এটাই জানি। নিতে হবে। ওরা আমার নোংরামি গালাগালি করেছে, আমাকে ভিডিও বানিয়েছে রোডে নিয়ে গালাগালি বিধিবিস্তি, আমার জামা কাপড়ও ছিঁড়ে দিয়েছে ওরা, ছেলেরাও। যে যুগলের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদের বক্তব্য পরপর শোনালাম। আজহারউদ্দিন এবং তার প্রেমিকা। খর্দার বন্দিপুরের এই আজহারউদ্দিন, ভাবুন, তার এখন অন্যরকম বন্দি দশা চলছে। বছর ৩ ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, ভালোবাসার সম্পর্ক, প্রণয়ের সম্পর্ক। ঈদের 2 দিন পর তারা বিয়ে করবেন, সেটাও তারা ঠিক করেছেন। আর সেখানেই উঠতি নেতা এসে তার রোষ ঢেলে দিলেন। অনুমতি ছাড়া চলবে কেন? রাস্তাতে জোর দেখিয়ে দিয়েছেন নেতা আশফাক পুরকাইত, যাকে সবাই অন্তু বলে চেনে। ব্যাস, মার খেয়ে আজহারউদ্দিন, যার বক্তব্য শুনলেন, কাপা কাপা গলায় বেধড়ক মারধর করা হয়েছে। এই আজহারউদ্দিন কিন্তু পেশায় খেলোয়াড় ছিলেন একটা সময় তিনি। এখন তিনি বিছানায় মার খেয়ে। কেন তিনি মার খেলেন? তার কারণ তিনি অনুমতি নেননি। ফলে কি বুঝলেন? যেটা শুরুতে বললাম, আবারও বলছি, নেতা ছাড়া গতি নেই। বিয়ের পথে কাঁটা নেতা, সেখানে তৃণমূল নেতার অনুমতি ছাড়া বিয়ে নয়। খর্দার বন্দিপুরে তৃণমূল কর্মীর আজব ফতোয়া। নির্দেশ না মানায় প্রাক্তন ফুটবলার আজহারউদ্দিনকে বেধড়ক মার। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে তৃণমূল কর্মী আশফাক পুরকাইত ওরফে অন্তুর বিরুদ্ধে। আর আমি ওদেরকে, আমরা দুজন হাতে পায়ে ধরছি, তাও আমাদের ওকে মারছে, এমন মার। কারণটা কি? হ্যাঁ, কারণ এইটা যে ওদের সব কথা ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, ওদের ইজাজত নিতে হবে। বাড়ি ছেড়ে আমি আসছিলাম, হঠাৎ করে আমাকে ধরে বললো তোরা বিয়ে করিস নি, আমার ওয়ার্ডে কেন আসিস? তো আমি বললাম যে ভাই কী হয়েছে, অসুবিধা কী আছে? বলছে না, এভাবে এখানে আসা যাবে না, এটা আমার ওয়ার্ড। তারপরে 30 জন মিলে আমাকে বাঁশবাগানে নিয়ে গিয়ে বেধড়ক মারলো, কানে ফানে গলা টিপে ধরা, তারপর গেঞ্জিটা ছিঁড়ে দেয়। রহড়া থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আশফাক পুরকাইত ওরফে অন্তু। আর তৃণমূল ব্লক সভাপতি, তিনি আবার আরেক কাঠি সরেশ। মহিলাটার তো ক নম্বর বিয়ে জানি না। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এটা দুজনের এটা ছেলে জোগাড় করে রেডি ছিল যে আমরা 8:30টার মধ্যে। কারণ যে আমরা একে অপরবার দুজন ভালোবাসি, ওদের চোখে এটা সহ্য হয় না। মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে।
সেখানে দাঁড়িয়ে রাস্তাঘাটে ওপেন যেভাবে ওরা একটু অন্ধকার একটু ঝোপঝাপ দেখলে যা করছে সেটা খুব নিন্দনীয় ব্যাপার করছে। শুনলেন ওনার বক্তব্য শুনতে শুনতে আমার ছোটবেলায় স্কুলের এক শিক্ষকের কথা মনে পড়ে গেল। উনি একটু বেচাল হলেই বলতেন প্রত্যেক বিষয়ে মানুষের তিনটে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। এটা বোধহয় সেই কেস। হালে পানি না পেয়ে তৃণমূল ব্লক সভাপতি শুকুর আলী হবু দম্পতির ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কিভাবে চাপাচ্ছেন বুঝতে পারছেন? মানে বাড়তে বাড়তে এমন বাড় বেড়েছে যে প্রেমে, বিয়েতে, সবেতেই একটা নাক ঢুকিয়ে দিচ্ছেন এই উঠতি তৃণমূল কংগ্রেস নেতারা গলানোর জন্য। নিদানও চাপিয়ে দেবেন। কে তারা নিদান ঠিক করার, যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়? কে তারা? নিদান দেওয়া যায় না, এ হয় নাকি কখনো? যে কে কোথায় কার সঙ্গে হাঁটবে ঘুরবে সেটা আমরা কেন এসব করতে যাবো? যদি তাদের নিজেদের তরফ থেকে কোনো অভিযোগ আসে, তার বাড়ির লোকের তরফ থেকে অভিযোগ আসে, না না, এরপরে তো আরও আসবে। আপনি কি খাবেন, কি রঙের শার্ট পরবেন, সবুজ রঙের আবির মাখবেন কিনা, আপনার সানগ্লাসের রং কি হবে, সব তৃণমূল কংগ্রেসই ঠিক করে দেবে, তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক করে দেবে। আমরা ওটা কোনোভাবে এই ধরনের কোনো দেওয়া যেতে পারে না। তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে, সুস্থ স্বাভাবিকভাবে কেউ কারোর সঙ্গে কথা বলে, ঘোরে, রেস্টুরেন্টে খায়, তাতে কে কেন আপত্তি করতে যাবো? শুনলেন কুণাল ঘোষ কি বলছেন। তিনি তার দলের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেন, এই বিষয়টা নিয়েও বলছেন। তিনি বলছেন সুস্থ স্বাভাবিকভাবে। আসলে এই সুস্থ আর স্বাভাবিক এই দুটো শব্দ কোন ফ্রেম অফ রেফারেন্স বা মানকের ওপর নির্ধারিত হয় সেটা তো বলা মুশকিল। কিন্তু দলের উপরতলা বারবার বলছেন মানুষের কাছে যান, ভুল করলে ক্ষমা চান, আর নিচু তলায় সেই বার্তা আদৌ পৌঁছচ্ছে কিনা বা পৌঁছলেও তারা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বার করে দিচ্ছেন কিনা সেটা আমাদের জানা নেই। শীর্ষ নেতৃত্ব বার্তা দিয়ে যাচ্ছে বারবার। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি স্বয়ং তৃণমূল সুপ্রিমো তিনি বার্তা দিয়েছেন, ধমক দিয়েছেন, কিন্তু ওই ডোন্ট কেয়ার কি এক অদৃশ্য কারণে আমাদের সত্যি উই ডোন্ট নো। ওদিকে শনিবার মেগা বৈঠক করেছেন দলের নাম্বার 2। কি বলেছেন? বলেছেন দল কড়া নজর রাখছে, আর তারপর খর্দায় উঠতি নেতাদের নীতি পুলিশি চলছে। দেখুন, গুমোট মেঘ কেটে যাচ্ছে, আস্তে আস্তে রোদ্দুর রোদের ঝিকিমিকি দেখা যাচ্ছে। শনিবার মেগা বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তো সেদিন পর্যন্ত একটা কানাঘুষো, একটা জল্পনা, ওই যে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দলের নাম্বার 2 নাকি একটা দূরত্ব, ডিস্টেন্স তৈরি হচ্ছে। বিরোধীরা রোজ রোজ এই বিষয়টা বলছিল, নানা ধরনের ন্যারেটিভ গজিয়ে উঠছিল। আর শনিবারের পর সে প্রশ্ন আর থাকলো কই? ন্যারেটিভ বদলে দিতে ভরসা সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। সেখানে একটার পর একটা পোস্ট, উপচে পড়া সেখানে লাইক, কমেন্ট। কি লেখা আছে আসুন দেখি। কোথাও লেখা আগামীকে মানতে হলো, দলের রাশ অভিষেকের হাতেই, যুব সমাজের নতুন জীবন। আবার লেখা অভিষেক আমাদের সবার নেতা। সুব্রত বক্সির মন্তব্য উদ্ধৃত করেও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখলেন, আগামীকে মানতে হলো, পোস্ট দিয়ে যায় চেনা। কেন বলছি আসুন কিছু বক্তব্য শুনি, তাহলে আমার এই প্রশ্নটার প্রাসঙ্গিকতা আঁচ করবেন। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? ওদের নতুন নবজোয়ার আসছে, একবার পুরনো জোয়ার আসছে, বারবার এটা চলছে। 2026-এর আগে ওরা নিজেরাই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে। আমার মনে হয় এই করতে করতে 2026-এর ইলেকশনও আমরা পার করে নিতে পারবো। তাই নিয়ে বাংলার সাধারণ মানুষের কি যায় আসে? ওটা ওরা চোরেরা বুঝবে। এই প্রশ্ন আপনি আমাদের করছেন কেন? চোরেদের যারা আছে মুখপাত্র তাদেরকে বলুন। এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে কামব্যাক কথাটা আসছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা, সর্বাধিনায়িকা এবং নেত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুনলেন মুখপাত্র কি বললেন? অনেকে ওনাকে মুখপাত্র বলেন, কারণ উনি সব বিষয়ে বলেন তার দলের গুরুত্ব সহকারে। ফলে এই মুহূর্তে কি দাঁড়াইল বিষয়টা? যে দলে কোনো দ্বন্দ্ব নেই, মানে ক্লোজ চ্যাপ্টার।
সোশ্যাল পোস্টের ভিড়ে একটা বিষয় আবার সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজনীতির। কোনটা বলুন তো? দেখুন, সেখানে দলের রাজ্য সভাপতির ছবি রয়েছে, সেখানে সুব্রত বক্সির কোট আনকোট অভিষেক ব্যানার্জি আমাদের সবার নেতা, দেখতে পাচ্ছেন। শনিবার মেগা মিটে রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন, সেখানেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেতা বলে সম্বোধন করেন সুব্রত বক্সি। শনিবার কিন্তু প্রথম নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, আমি আরও তারিখটা মনে করালাম, নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা মিট ছিল। সেদিন একই মঞ্চে নাম্বার 1, নাম্বার 2, তারপর না পুরোটা বলবো না, দেখতে হবে। এবং নিশ্চিতভাবে যে যে ইনস্ট্রাকশন আমাদের দুই নেতা নেত্রী দেবেন আমরা সেই অনুযায়ী গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। সুব্রত বক্সি একাধিকবার আমাদের সবার নেতা অভিষেক এইভাবে সম্বোধন করেছেন। লেখা চুকে যেত যদি আগে থেকে করতেন, একটা লড়াই ভাব, ঝগড়া ভাব। আমরা তখনই বলেছিলাম বিজেপির কাছে তৃণমূলের অনেকে জমা আছে, সেইখান থেকে তালিকা আসছে কে কখন কিভাবে কি বলবে। দেখুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে হট্টমেলা হয়েছিল 15,000-এ, সেখানে কোম্পানির চেয়ারম্যান তথা পিসি তিনি বলেছিলেন যে তিনিই শেষ কথা। আর আজকে তার ভাতুষপুত্র তিনি আবার শুনলাম নাকি 4,500-4,500-এর ভার্চুয়াল মিটিং করে বলেছেন তিনিই শেষ কথা। এখন তো মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে। আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি, এসব আপনারা ডিভিশন করেন, সবাই একসাথে রয়েছে, কারণ সবার মাথার উপরে মমতা দিয়ে আছে, আমরা সবাই একসাথে আছি। সুব্রত বক্সি বলার পর একদম ফেসবুকে বন্যা হয়ে যাচ্ছে যে সব আমাদের নেতা অভিষেক। আমি বলছি সুব্রত বক্সির ভেবে দেখবেন, দলের উনি নাকি সভাপতিরা কি একটা আছেন, ছেড়ে দিন, সেই পোস্টটাতে সবার নেতা অভিষেক, তাকে দায়িত্ব দিন। এখন তৃণমূল কংগ্রেসের শেষ কথা কে, সেটা তৃণমূল কংগ্রেস নামক এই ফ্যান ক্লাব বা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যানের মধ্যেকার বিষয়, সে নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। বলছে আমরা অভিষেকের সেনা, এই সমস্ত পোস্ট হচ্ছে। অভিষেকের সেনা মানেই তো তৃণমূলের সেনা, কারণ মমতাদির এবং অভিষেক তারা তো তৃণমূলই। তাহলে সংগঠনের রাশ অভিষেকের হাতে, উত্তম সিদ্ধান্ত। অখিলগিরি কি বলছেন? উত্তম সিদ্ধান্ত কেন আবার? দলের সেনাপতির এক্ষেত্রে বার্তা, শুধু বার্তা বললে কম বলা হয়, কড়া বার্তা। পারফরমেন্সের ভিত্তিতে সংগঠনের বদল হবে সংগঠনের খোল নলচে, মানে একেবারে খোল নলচে বদলে যাওয়া যাকে বলে, সেই ঘটনা ঘটবে। আর সেই কথা বলতে গিয়েই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে দলের খারাপ ফল এসে গেল। আর সেই প্রশ্নেই পূর্ব মেদিনীপুরে গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্ব মেদিনীপুরে নিজেদের মধ্যে ঝগড়ার জন্য কাঁথি আসনে হেরেছি, আরো বেশি পরিশ্রম করলে জিততে পারতাম। এবার আমরা এই জেলায় বেশি গুরুত্ব দেব। 26-এর বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরে 12টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই যে আগেই আপনাদের বললাম, অখিলগিরি কি বলছেন? উত্তম সিদ্ধান্ত। জেলায় কান পাতলে অখিলগিরি আর উত্তম বারিক, এদের অম্লমধুর সম্পর্কের কথা জানা যায়, শোনা যায়, আঁচ পাওয়া যায়। এই তো সেদিন কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনের পর ডিরেক্টর কে হবেন তা নিয়ে চলেছিল, আর আবারও দলের নাম্বার 2-র নজরে। হ্যাঁ, কাঁথি ঠিক সময় মোক্ষম সময় যাকে আমরা বলি, এই কাঁথি নজরে চলে আসলো দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে। সেখানকার বুথ সভাপতিকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা থাকলেও সেটা করতে হবে। তার মানে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আরো সংগঠিত করতে হবে। গোষ্ঠীকোন্দলটা কি বড় বিষয় হয়ে যাচ্ছে বা সমন্বয়ের অভাব? গোষ্ঠীকোন্দলে আমি মনে করি না যে খুব একটা বেশি ভোট আমাদের বাদ দেওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের নিজেদের কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে গেছে, একটা অর্থের অভাব থেকে গেছে, আর সাংগঠনিক কিছু দুর্বলতা থেকে গেছে। তাহলে কোন দল নয়, সংগঠন দুর্বল। আর সেদিন কাঁথি নির্বাচনের পর সেদিন ঘুরিয়ে ঘর শত্রুকেই যেন চিহ্নিত করে দিয়েছিলেন এই উত্তম বারিক। কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী,
ভূমিপুত্র পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। মমতা ব্যানার্জি যাকে দিয়েছে তাকে নিয়েই লড়তে হবে। লড়াই ভালো হবে, শুভেন্দু অধিকারীরা হারবে আমি জানি না, জনগণ ভোট দিলে হারবে, জনগণ ভোট আমাদের দিলে তারা হারবে। আমাদের আপনার ছেলের প্রার্থী হওয়ার কথা ছিল, আমি জানি না, সে তো মমতা ব্যানার্জি ঠিক করবে। সেদিন অখিলবাবু প্রার্থী নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন কি? তারপর কাঁথিতে ডাহা ফেল তৃণমূল। মেদিনীপুর জেলা অভাবনীয় সাফল্য আপনারা দেখিয়েছেন। 16টা বিধানসভার সিট, তার মধ্যে 15টাতে লিড। পটাশপুরে 8000 গ্যাপ আছে। পটাশপুরে 8608 ভোটে লিড। সেই কেন্দ্রের বিধায়ক উত্তম বারিকই কাঁথির তৃণমূল প্রার্থী। বাকি কেন্দ্রে হার কেন? পটাশপুর বাদ দিয়ে আর সমস্ত বিধানসভাতে দলের ভরাডুবি। এর কারণ নিশ্চিতভাবে দলীয় নেতৃত্ব যারা আছেন তারা খতিয়ে দেখবেন। আগামী দিনে নিশ্চিতভাবে সংগঠনকে ঢেলে সাজাতে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। বিধানসভায় আজ অবধি কোনোদিন কোনো নির্বাচন ডেফিসিট হয়নি, ঘাটতি হয়নি। ওদের কাছে অর্থটা খুবই কাজ করেছে। রাজনৈতিক সাংগঠনিক দিকে তাদের তেমন কোনো লোক ছিল না। সংগঠন নেই, তবু টাকার জোরে জয়, তাহলে কি সেম সাইড? আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, কিন্তু বিভিন্ন কর্মীরা বিভিন্নভাবে কাঁথি লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার মধ্যে কি অখিলবাবুর নামও আছে? দেখুন, আপনারা তো বারে বারে বিভিন্নভাবে এলাকার মানুষের কর্মীদের ক্ষোভ উঠে এসছে যে বিভিন্ন নেতৃত্বরা কিভাবে তারা দলের সাথে সহযোগিতা করেননি। ঘরের অন্দরে বিভীষণ, আর সেই বিভীষণ খুঁজতেই তো রিপোর্ট চেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট দফতর। কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। সেদিন বলেছিলেন, আবার শনিবারও বললেন, দলের নাম্বার 2 টার্গেট বেঁধে দিলেন। বলে দিলেন পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে টার্গেট 12। নির্বাচন পরবর্তী নিশ্চিতভাবে তথ্য সংগ্রহ করেছেন, কার সাথে কার যোগাযোগ রয়েছে, কে কী কাজ করেছেন, দলকে জেতানোর জন্য কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, কারা কারা করেননি, সমস্ত তথ্য ওনার কাছে আছে। যা হয়ে গেছে লোকসভা, তো যা হয়ে গেছে হয়ে গেছে। বারবার তো বলা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা হোক। সংগঠনের কোনো কর্মসূচি নেই পূর্ব মেদিনীপুর জেলায়। সংগঠনকে শক্তিশালী করা হোক, সংগঠন শক্তিশালী হলে সব ঠিক হবে। সে তো উনি টার্গেট বাঁধতেই পারেন, কিন্তু আমার মনে হয় না উনি ওখানে জিততে পারবেন। পূর্ব মেদিনীপুরের জনতা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। কে গেল কে এলো তাতে যায় আসে না। জয়ের মুখ থেকে আমাদের ফিরে আসতে হয়েছে। কোথাও একটা আত্মসমালোচনার জায়গা আছে, সেই জায়গাটায় তিনি সকলকে সতর্ক করে দিয়ে সর্বশক্তিতে পুরো সাফল্য, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত কাজ করছে, সবাই সেই সুবিধা পাচ্ছেন, ফলে সে বিষয়ে একটা দিক নির্দেশ করেছেন। নেতাদের নজর সবসময় ভোটের দিকে থাকে, মানে ভোট ব্যাংকটাই মূলত তাদের চিন্তা ভাবনার বিষয়। সাবিত্রী মিত্রর কথায় আশা করি এটা আরও একবার বোঝা গিয়েছে। দক্ষিণ মালদায় গত লোকসভা নির্বাচন সাম্প্রদায়িক হয়েছে, কোট আনকোট সাম্প্রদায়িক, মানে ধর্মে ভোট ভাগ হয়েছে, সেগমেন্টেড। শাসক বিধায়ক প্রাক্তন মন্ত্রী সেই হিসেব নিকেশ কিন্তু রেখেছেন, কিন্তু তার নিজের জেলাতে এই যে একটার পর একটা শুট আউট হচ্ছে, সেদিকে হুঁশ নেই কেন? নাকি শাসকের এইসব ক্ষেত্রে কোনো দায় নেই? এনএমএম পিস্তল তো অনেকেরই আছে, এনএমএম পিস্তল তো অনেকেরই আছে, সবাই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইসবগুলো তো দেখার দায়িত্ব যে প্রশাসনের, আমাদের তো নয়। আমি নিজের মানিকচকের বিধায়ক আছি, মানিকচকে যা ঘটবে সেখানে আমি আপোষ করব না কারোর সঙ্গে, সেটা আমি দেখে নেব। আমি শুনলেন, বুঝলেন কিছু? সাবিত্রী মিত্র বলছেন দেখার দায় প্রশাসনের, কিন্তু এই প্রশাসন কারা চালাচ্ছে? বাংলায় এখন কাদের শাসন চলছে? সাবিত্রীর দলের নয়, মানিকচকের এই বিধায়ক যদি প্রশাসন বলতে দোষটা পুলিশের ঘাড়ে চাপাতে চান, পুলিশ কাজ করছে না এটা বলতে চান, তার সিকিভাগ দায়ও কি কোনোভাবে শাসকের কাঁধে এসে পড়ে না? এই প্রশ্ন আর করার অপেক্ষা রাখে বলুন তো? নাকি তার দলের সুপ্রিমোর মতো তিনিও এটাই বোঝাতে চাইছেন যে মালদার পুলিশ কোট আনকোট অপদার্থ?
নিশ্চয়ই মনে আছে অপদার্থ শব্দটা এখানে কেন এতটা সিগনিফিকেন্ট। সাবিত্রী কি বলছেন? বলছেন মানিকচক নিয়ে কোনো আপোষ নয়, কিন্তু ইংরেজবাজার যেখানে তিনি থাকেন সেখানে আপোষ নয়। সাবিত্রী কি জানেন তার বাড়ির কাছে ঢিলছোড়া দূরত্ব যাকে বলা হয়, ঢিলছোড়া দূরত্বে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, শুট আউট, পথচারী এক নিরীহ ব্যক্তির হাতে গুলি লেগেছে। মালোপাড়া ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন আপনারা। এক পথচারীর হাতে গুলি লাগে। জুয়ার ঠেকের অশান্তিতে সেখানে গুলি চলে। লোকজন বলছেন রাত বিরেতে বহিরাগতরা এলাকায় এসে দাপাদাপি করে, নেশা জুয়ার ঠেক বসে। পুলিশ লবডঙ্কা, স্পিকটি নট, নীরব দর্শকের ভূমিকায় কখনো কিছুই করে না, দেখে কিন্তু এক প্রকার দেখেও না দেখার ভান। এটা অপার উদাসীনতা কাজ করে। তো কালকে পুলিশের টহলদারি ছিল, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কেন ঘটেছে বলতে পারবো না। আমি যে দৌড়ে দেখছি আমার ছেলে পড়ে আছে ওখানে আর রক্তপাত হচ্ছে। যিনি সাসপেক্ট আর কি, যিনি মানে গুলিটা চালিয়েছে, ওর নাম হচ্ছে উত্তম মণ্ডল, ডাক নাম বল্ল বলে পরিচিত। ওকে আমি জিজ্ঞেস করি কী হয়েছে ভাই, বলা মাত্র ওই অন্য একজনের কাছ থেকে, যেগুলো বহিরাগত ছিল ওদের কাছ থেকে স্কুটি থেকে বা পকেট থেকে পিস্তল বার করে 2 রাউন্ড গুলি চালায়। 1 রাউন্ড গুলি আমার হাতে লেগেছে, যেটা এপার ওপার হয়ে গেছে, এখন ওখানে প্লেট বসাতে হবে। ঘটনাটা ঘটেছে 13 নম্বর ওয়ার্ডে আমার বাড়ির পিছনে, সেই ঘটনাটাকেও আমাকে দেখতে হবে। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে। আর এসব দেখে আপনি আমরা শহর নাগরিকরা আতঙ্কিত হব না বলুন? যে পেশার সঙ্গে আমরা যুক্ত থাকি না কেন, আতঙ্ক তো এই ধরনের ছবি দেখে আলবাত আসবে। কোনোটাই তো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইংরেজবাজারের মানুষ দেখেছেন কিভাবে গুলি খেয়ে মরতে হয়েছে দুলাল সরকারকে, সেই ফুটেজ। শাসক নেতার সুরক্ষা নেই, মানে আমি বলতে চাইছি শাসক নেতারই যদি এরকম নিরাপত্তাহীন পরিস্থিতি হয়, ফলে সাধারণ মানুষ তার আতঙ্কিত হবেন না? মালদার ভূতনি, সেখানে দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সচিবকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। কালিয়াচকের গোয়ালপাড়াতেও বিকাশ ঘোষ নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। ভাবুন, একটার পর এক ঘটনা সামনে চলে আসছে। খুনোখুনির এই টুকরো টুকরো ছবিগুলো কি ইঙ্গিত করছে? কোন দিকে আরো একবার প্রশ্ন তুলছে? সুশাসন? মালদা তো এখন অপরাধীদের আঁতুড় ঘর হয়ে গিয়েছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই মালদায় অপরাধ প্রবণতা আগেও ছিল, কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ সেটা ভৌগোলিক অবস্থানটা সেক্ষেত্রে আরও প্রো হয়ে উঠতো, আপনারা জানেন। কিন্তু সীমান্তের চোরাচালানকারীদের কাছে বোমাগুলি থাকতো, সেটা এর আগেও জানা গিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা হয়েছে। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা যা ঘটেছে, যেখানে যে জায়গায় প্রশ্নটা আরও প্রকট হচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা আর ওই ন্যারেটিভটা এখানে বা ওই বিষয়টা নয়, চোরাচালান নয়, নৈরাজ্য চলছে। যে পারছে, যাকে পারছে, যখন এক অদ্ভুত অদৃশ্য শক্তি, ক্ষমতা, প্রভাব, কারোর একটা মাথায় হাত থাকা, কাঁধে হাত থাকা, এই সমস্ত বিষয় নিয়ে দাপটে তারা প্রকাশ্যে যখন তখন ঢাই ঢাই গুলি চালিয়ে দিচ্ছে, নৈরাজ্য চলছে। তৃণমূলের ঝামেলা মানে গুলি চলবে সেখানটা, কারণ সবারই পকেটে পিস্তল। আপনি কি করবেন? পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ। প্রশাসন জানে সব, বেশি বললে নিজে বলে যে আমাদের দাম কমে গেছে, দাম বাড়াতে বলা হয়। আমি দাম বাড়াতে চাই না, আর আমার দাম কমই থাক। এটা কোনো পলিটিক্যাল গন্ডগোল না, হয়তো লোকাল যা হয় গন্ডগোল, সেটা পলিটিক্যালে হয়নি, আদার্স গ্রুপ বাজিয়ে হয়নি। এটা পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। বাস্তবে যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে, তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী। পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ, দুর্নীতি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, খুন খারাপি, রক্তগঙ্গা বয়ে যাচ্ছে নিজেদের মধ্যে পাওয়ারের লোভে, সিন্ডিকেটের লোভে। বিজেপির কাছ থেকে ল অ্যান্ড অর্ডার শিখতে হবে না, বিজেপি নিজের রাজ্যের ল অ্যান্ড অর্ডারগুলো দেখুক। আর 13 নম্বর ওয়ার্ড যেটা, ওটা তো বিজেপিরই ওয়ার্ড। সেরাও পর্যন্ত ভালো কাজ করছে, তার নিচে আর অনেক অফিসার ভালো কাজ করছে না, সেগুলো দেখা উচিত। লালুজির আমলে যেমন বিহারের অবস্থা ছিল, এখন সেই অবস্থাটা এখন পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকারের আমলে।